সময় যত এগিয়ে যায় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো ততই কমে আসে। একসময় প্রতিদিন দেখা হতো, ঘন্টার পর ঘন্টা আড্ডা হতো, আর এখন মাসের পর মাস কেটে যায়, কারোর সাথে কারো দেখাই হয় না। তাই এই ঈদে কয়েকদিনের জন্য সব ব্যস্ততাকে পিছনে ফেলে 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কুতুবদিয়ার পথে। সাগরের ঢেউ, নোনা জলের বাতাস, অচেনা পথ আর পুরনো বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হলো আমাদের এই 2 দিনের ছোট্ট অভিযান। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের কুতুবদিয়া অভিযানের গল্প। আসসালামু আলাইকুম। ফাইনালি কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এখন বাজে সকাল 6:30। তো এখন যাব সিমেন্ট ক্রসিং। এখানে আমার গ্রুপের 3 জন আছে, 3 জন অ্যাড হবে আমার সাথে। এরপর 15 নম্বর ঘাট দিয়ে আমরা মূলত পার হব, তারপর মগনমা ঘাট। সকালে বাসা থেকে বের হয়ে প্রথমে সিএনজি করে চলে এলাম সিমেন্ট ক্রসিং। সেখানে ট্যুরমেটদের সাথে দেখা করে হালকা চা নাস্তা সেরে নিলাম। এরপর আরটি সিএনজি নিয়ে রওনা দিলাম কর্ণফুলী 15 নম্বর ঘাটের দিকে। চট্টগ্রাম নেভাল এলাকার পাশে অবস্থিত এই ঘাট। এখান থেকে আমরা কর্ণফুলী নদী পার হয়ে দক্ষিণ চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করব। ঘাটে পৌঁছে জনপ্রতি 3 টাকা ঘাট ভাড়া দিয়ে বোটে উঠে পড়লাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কর্ণফুলী নদী পার হয়ে অপর পারে পৌঁছে গেলাম। নদী পার হয়ে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম চাতুরী চৌমুহনীর উদ্দেশ্যে। পনেরো নম্বর ঘাট পেরিয়ে আমরা আসছি চাতুরা চৌমুহনী। চাতুরা চৌমুহনী হইতে দেখি এখন মগনমার সিএনজি নিব আর কি। আমাদের বন্ধু খালেদ সে সিএনজি খুঁজতেছে, দেখি। চাতুরী চৌমুহনী দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখান থেকে সরাসরি সিএনজি পাওয়া যায় পেকুয়া মগনমা ঘাটের জন্য। আমরা 800 টাকায় একটি রিজার্ভ সিএনজি ঠিক করে ফেললাম। চাতুরী চৌমুহনী থেকে মগনমা ঘাটের দূরত্ব প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ। আমরা বাঁশখালী হয়ে কক্সবাজার জেলার পেকুয়ার দিকে এগিয়ে চলেছি। হালকা চা বিরতির পর আবার রওনা দিব। এখন চা আছে, খারাপ না মোটামুটি, কিন্তু নাস্তার মান ভালো না। পথে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আবার রওনা দিলাম। একটা সময় রাস্তার 2 পাশে বিশাল বিশাল লবণের মাঠ চোখে পড়তে শুরু করলো। তখনই বুঝে গেলাম আমরা কক্সবাজার জেলায় প্রবেশ করে ফেলেছি। এই অঞ্চলের অধিকাংশ মানুষ লবণ চাষের সাথে জড়িত, আর যখন লবণ উৎপাদনের মৌসুম থাকে না তখন একই মাঠে মাছ চাষ করা হয়। ফাইনালি মগনমা ঘাট চলে আসছে। ঘাট ভাড়া দিয়ে এখন সামনের দিকে আগাচ্ছি। এখন দেখি হয়তো স্পিড বোটেও যেতে পারি, কিংবা গাম বোট বা ড্যানিশ বোটও যেতে পারি। লেটস সি। আর এই যে নৌকাগুলো দেখছেন, এগুলো স্থানীয়ভাবে গাম বোট কিংবা ড্যানিশ বোট নামে পরিচিত। যেই নামে ডাকুন না কেন, কুতুবদিয়া যাওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি। জনপ্রতি ভাড়া 30 টাকা, তবে যাত্রা সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। এক ট্রিপে প্রায় 70 জনের বেশি যাত্রী নিয়ে এই বোট সমুদ্রে পাড়ি দেয়। আর যেটা এইমাত্র ঘাটে ভিড়ল সেটি হলো স্পিড বোট। এতে জনপ্রতি ভাড়া 100 টাকা হলেও মাত্র 7 থেকে 8 মিনিটে কুতুবদিয়া পৌঁছে যায়। অনগাড় দেবো ভাইয়া।
আজ আমরা স্পিড বোটে যাচ্ছি না, আজ সমুদ্রে পাড়ি দেব গাম বোটে করে। কারণ এই বোটে সমুদ্রে পার হওয়ার মধ্যে আলাদা একটা রোমাঞ্চকর ফিল আছে। ছোট বড় তরুণ বৃদ্ধ সব বয়সে মানুষ গাদাগাদি করে বসে আছে। আমার কাছে পুরো দৃশ্যটা এমন লাগছে যেন লিবিয়া হয়ে সাগরপথে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আজ সমুদ্র বেশ শান্ত, তাই বোটের দুলনিও কম। তবে আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সমুদ্রে উত্তাল থাকলে এই বোট এমনভাবে দুলতে থাকে যে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। এর আগে আমি 3বার কুতুবদিয়া এসেছি। মগরমা ঘাট থেকে কুতুবদিয়া মূলত 2টি ঘাটে নামা যায়। একটি হলো দরবার ঘাট, অন্যটি হলো বরগব ঘাট। হযরত মালিক শাহ হুজুরের দরবারে যারা জিয়ারতের উদ্দেশ্যে আসেন তারা সাধারণত দরবার ঘাটে নামেন। আমরাও দরবার ঘাটে নামছি। ফাইনালি মগরমা ঘাট হয়ে দরবার ঘাটে নামলাম। নদী পার হয়ে সাগর পার হয়ে দরবার ঘাটে নামছি। ঘাট থেকে এবার ইলেকট্রিক রিক্সা করে রওনা দিলাম কুতুব শরীফ দরবারের উদ্দেশ্যে। কুতুব শরীফ দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মালিক শাহ। তিনি এই অঞ্চলের একজন প্রখ্যাত আল্লাহর ওলি। চট্টগ্রাম শহরে ওনার অনেক জনপ্রিয়তা। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী তৎকালীন সময়ে ওনার দরবারে প্রেসিডেন্ট এরশাদের মতো ব্যক্তিরাও দোয়া নেওয়ার জন্য আসতেন, কিন্তু তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং সাধারণ মানুষের সাথে সহজভাবে মিশতেন। দরবারে প্রবেশের আগে জুতা জমা দিয়ে ভেতরে ঢুকলাম। প্রথমে পুকুরে উজু করলাম, তারপর জিয়ারত ও জোহরের নামাজ আদায় করলাম। মিলাদ ও কিয়াম শেষে সবাই একসাথে ভাত খেতে বসে গেলাম। এই দরবারের একটি বিশেষ দিক হলো এখানে প্রতিদিন 3 বেলা শত শত মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। ফজর, জোহর ও এশারের নামাজের পর উপস্থিত থাকা যে কেউ খাবারের অংশ নিতে পারেন। বহু বছর ধরে এই রেওয়াজ চলে আসছে এবং এখনও এটা অব্যাহত আছে। দুপুরের খাবার শেষ করে চলে এলাম বরগব বাজারে। এখানে আমাদের রাতে থাকার জন্য একটি হোটেল ঠিক করলাম। হোটেলের নাম সমুদ্র বিলাস। ডাবল বেডের রুম ভাড়া ছিল 2000 টাকা। রুমগুলো খুব বিলাসবহুল না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি আরামদায়ক। বরগদ বাজারে এসে রুম নিলাম, তো রুমে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বিচের পার আসছি আর কি। একদম হোটেলের পাশেই বিচ, তো এখন বিচে আসলাম। দেখেন এদিকে ক্রিকেট ম্যাচ হচ্ছে। কুতুবদিয়া বিচ। আমার কাছে কক্সবাজার হচ্ছে 1000 গুণে বেটার মনে হচ্ছে। কক্সবাজার, পতেঙ্গা এগুলো আছে 1000 বেটার মনে হচ্ছে।
আরে সমুদ্রে আসছি, সমুদ্রে না নামলে কেমনে কি? এত দূরে এত কষ্ট করে আসলাম, আর সমুদ্রে যদি না নামি, পতঙ্গের ময়লা পানিতে নামতে পারলে এটা কি? অনেক পরিষ্কার পানি। বিকেল হতে না হতে আমরা চলে গেলাম কুতুবদিয়ার বিখ্যাত বায়ু বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। অনেক দিন ধরে এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তবে এখানকার বীজ আমার কাছে পুরো কুতুবদিয়া ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। আসছি এখন বায়ু বিদ্যুৎ কেন্দ্রে, আর বায়ু বিদ্যুৎ কেন্দ্রে এসে দেখলাম যে যতগুলো উইন্ডমিল আছে প্রত্যেকটা উইন্ডমিল ভাঙা। এখন এটা আর কাজ করে না, এখানে আর বিদ্যুৎ উৎপাদন হয় না। তো জায়গাটা দেখতে আসলাম, উইন্ডমিলগুলো দেখে খারাপ লাগলো। এত সুন্দর একটা জিনিস বাংলাদেশে আসলে কি বলবো, অথচ উন্নত দেশগুলোতে এইসব উইন্ডমিল দিয়ে কত সুন্দর বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু আমাদের দেশে আসলে পারতেছে না। জানি না কিসের সমস্যা। কিন্তু বীজটা দেখেন, বীজটা মন জুড়াই গেল। চার বন্ধু মিলে বিকেলের পুরো সময়টা কাটালাম সমুদ্রের পাশে। কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। মনে হয়েছে এই একটি বিকেলে পুরো ভ্রমণের খরচ উসুল হয়ে গিয়েছে। আর দিন শেষে উপহার হিসেবে পেয়েছি অসাধারণ এক সূর্যাস্ত। হোটেলে ফেরার পথে হঠাৎ চোখে পড়লো আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলো পড়ে লবণের মাঠগুলো চিকচিক করে জ্বলছে। দৃশ্যটা এতই সুন্দর যে ক্যামেরায় পুরোটা ধারণ করা সম্ভব নয়। শহরের ব্যস্ত জীবনে কতদিন চাঁদের আলোয় বসে গল্প করা হয় না। ছোটবেলায় লোডশেডিং হলে বাসার উঠানে কিংবা বন্ধুর ছাদে বসে গল্প করা দিনগুলো খুব মনে পড়ে গেল। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু বন্ধুদের সাথে কাটানো সময়ের বিকল্প কিছুই নেই। সায়েম, পিয়াস, মিথুন, তোরা যদি এই ভিডিও দেখে থাকিস, সময় বের করে একটা ট্যুর প্ল্যান কর। এই ধরনের মুহূর্তগুলো একদিন সবচেয়ে বেশি মনে থাকবে। ঘুম থেকে উঠছি আমরা সকাল 6টার দিকে, আর এখন হচ্ছে সকাল 7টা। হোটেলের পাশে যে বিচ যাওয়ার রাস্তা আছে ওইদিকে বিচে যাচ্ছি। সকাল সকাল বিচে যাওয়ার উদ্দেশ্য একটাই, ওই জেলেরা নাকি মাছ ধরে আনে, ব্যাপারটা অনেক সুন্দর। তো আমরা যারা শহরে থাকি আমাদের জন্য ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, আর এখানকার মানুষের জন্য তো এটা রেগুলার একটা ব্যাপার। একটু বিচটা একটু দেখেন। কাঁকড়া, লাল কাঁকড়ার গর্ত।
বৃষ্টি আসতেছে, ওই জন্য আমরা ব্যাগ দিচ্ছি হোটেলে। তাই আগে থেকে প্রোটেকশন ছাতা নিয়ে ফেলছি। আর যাই হোক, ক্যামেরা ভিজানো যাবে না। ওই পাশ তো পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা। অলরেডি এখানে বৃষ্টি হচ্ছে, বাট এদিকে এখনো স্টার্ট হয়নি। হয়তো আমরা হোটেল পৌঁছাইতে হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো আমাদের ছাতা আছে একটা, তো এটা আমি নিয়ে নিলাম ক্যামেরার কারণে। আমরা হোটেলে চলে আসছি। হোটেলে চলে আসার পরে এই হচ্ছে বৃষ্টির অবস্থা। আমরা যদি আর 5 মিনিট আগে না আসতাম কেল্লা ফতে, সঠিক টাইমে সঠিক ডিসিশন নেওয়াতে আমরা বেঁচে গেলাম। পরদিন আমরা বরগব ঘাট দিয়ে ফেরার সিদ্ধান্ত নিলাম। আসার সময় এসেছিলাম দরবার ঘাট দিয়ে, এখন ফিরছি বরগব ঘাট হয়ে। আকাশে বৃষ্টির সম্ভাবনা থাকায় ক্যামেরায় ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে নিয়েছি। ঘাটে এসে দেখলাম মাছ ধরার একটি ট্রলার ভিড়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বর্তমান মাছ ধরার কিছু বিধিনিষেধ থাকায় সাগরে আগের মতো ট্রলার দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর আবার বোটে উঠে রওনা দিলাম মগনামা ঘাটের উদ্দেশ্যে। বৃষ্টি দেখে ভেবেছিলাম সমুদ্র হয়তো উত্তাল থাকবে। আশ্চর্যজনকভাবে সাগর ছিল একদম শান্ত। খুব সহজে সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মগনামা ঘাটে। সেখান থেকে রিজার্ভ সিএনজি নিয়ে শুরু হলো আমাদের বাড়ি ফেরার পথ। একটি ছোট্ট দ্বীপ, কয়েকটা সাধারণ দিন আর কিছু অসাধারণ স্মৃতি। কুতুবদিয়া হয়তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়, কিন্তু নিরিবিলি পরিবেশ, সমুদ্র, লবণের মাঠ আর মানুষের সরলতা সব মিলিয়ে জায়গাটা বারবার ফিরে আসার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।